প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অনলাইন ক্লাসরুমে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পাঠ্যক্রমের একটি কবিতা আকাশে সাতটি তারা, জীবনানন্দ দাশের লেখা এই কবিতাটি আমি তোমাদের পড়াবো। তবে কবিতাটি পড়ার আগে কবি জীবন সম্পর্কে, তার প্রেক্ষাপট সম্পর্কে, তার বেড়ে ওঠা সম্পর্কে এবং তার কর্মজীবন, সাহিত্য জীবন সম্পর্কে তোমাদের জানা দরকার, তবেই কবিতাটি ঠিক বুঝতে পারবে। যেমন আজকে যে আলোচনাটা করব, অর্থাৎ কবি জীবন ও তার প্রেক্ষাপট, এটাকে আমি নাম দিচ্ছি সলতে পাকানোর পর্ব। যেমন প্রদীপ জ্বালানোর আগে সলতে পাকাতে হয়, তারপরেই প্রদীপ জ্বলে, তেমনি কবিতা পড়ার আগে কবি জীবন এবং প্রেক্ষাপট জানা খুব জরুরি, তবেই কবিতাটি ভালোভাবে বুঝতে পারা যায়। সেই কবিতাটি আলোচনা করব, আকাশে সাতটি তারা, তার প্রেক্ষাপট। অর্থাৎ জীবনানন্দ দাশ, দেখো যে আমি লিখে রেখেছি আগে, জীবনানন্দ দাশ 18ই ফেব্রুয়ারি 1899 সালে জন্মগ্রহণ করেন। এই 1899 সাল নানা কারণে গুরুত্বপূর্ণ। এই সালটাকে আমি তোমাদের দেখাবো তথ্য দিয়ে, যে এই সালে কি কি ঘটনা ঘটেছিল। 1899 সাল, এই সালে কবি জীবনানন্দ দাশের জন্ম হচ্ছে। জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করছেন এই কবি। এই 1899 সালে আর একজন বিখ্যাত কবি জন্মগ্রহণ করছেন, নজরুল ইসলাম। এই সালে আর একজন বিখ্যাত গল্পকার জন্মগ্রহণ করছেন, বলাই চাঁদ মুখোপাধ্যায়। এই বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম আছে, জানো তোমরা কেউ? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, বনফুল। এবার বুঝতে পারছো, বনফুল। এই 1899 সালে আর একজন বিখ্যাত নাট্যকার জন্মগ্রহণ করে, ওনার নাম মন্মথ রায়। এই 1899 সালে আরো একটি ঘটনা ঘটে কলকাতায়, তোমাদের ক্রস রেফারেন্সে বলে রাখছি, ইলেকট্রিকের জন্ম হয়। ইলেকট্রিক আবিষ্কার হয় কলকাতায়। এই 1899 সালে আর একটি ঘটনা ঘটে, কলকাতা কর্পোরেশন আইন। এই 1899 সালে আরো একটা ঐতিহাসিক ঘটনা ঘটে, বিরসা মুন্ডার নেতৃত্বে আন্দোলন চলেছিল, মুন্ডা বিদ্রোহ। তাহলে নানা কারণে 1899 সালটা গুরুত্বপূর্ণ। এই সময় জন্মগ্রহণ করছেন রবীন্দ্রনাথের পরবর্তীকালের সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে শক্তিশালী কবি, যার নাম জীবনানন্দ দাশ। সেই জীবনানন্দ দাশের এইবার জীবনটা তোমাদের বলবো। সেই জীবনানন্দ দাশ 1899 সালের 18ই ফেব্রুয়ারি অধুনা বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। পিতা সত্যানন্দ দাশ, মাতা কুসুম কুমারী দেবী। পিতা সত্যানন্দ দাশ এই বরিশালের ব্রজমোহন স্কুলের তিনি শিক্ষক ছিলেন। তিনি পণ্ডিত মানুষ ছিলেন, আদর্শ শিক্ষক ছিলেন। তিনি বেদান্ত পড়তেন, উপনিষদ পড়তেন, রামায়ণ পড়তেন, মহাভারত পড়তেন এবং ব্রহ্মবাদী পত্রিকা তিনি সম্পাদনাও করতেন। জীবনানন্দ দাশের মা কুসুম কুমারী দাস বা দেবী, তিনি বরিশালের মেয়ে হলেও পড়াশোনা করেছেন কিন্তু কলকাতার বেথুন কলেজে। সেখান থেকে তিনি বাংলাদেশে চলে যান এবং সেখান থেকে তিনি লেখালেখি শুরু করেন। কবিতা কুসুম বলে একটি কাব্যগ্রন্থ লিখেছেন, পৌরাণিক উপাখ্যান বলে একটি কাব্যগ্রন্থ লিখেছেন। এছাড়াও তার একটা বিখ্যাত কবিতা আছে, সেটা সবাই তোমরা কম বেশি শুনেছ, আদর্শ ছেলে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। তৎকালীন সমাজ ব্যবস্থা থেকে বর্তমান সমাজ ব্যবস্থা পর্যন্ত এই কবিতা আমাদের পাথেয় প্রত্যেকের কাছে একটা আদর্শ।
এই রকম একটা পরিবারে জন্মগ্রহণ করছেন জীবনানন্দ দাশ, যিনি ছোটবেলা থেকেই দাদামশাইয়ের কাছে, ঠাকুমার কাছে তাদের বংশের ইতিহাস শুনছেন, মানে পৌরাণিক কাহিনী শুনছেন এবং রূপকথার গল্প শুনছেন। গল্প শুনতে খুব পছন্দ করতেন। এমনকি কাজের মাসি পরিচারিকা মতির মার কাছ থেকে বিভিন্ন রূপকথার গল্প, মাছ ধরার গল্প, মানে বিভিন্ন ডাইনির গল্প শুনতেন। এমনকি বাড়িতে যারা বাগান পরিচর্যা করতেন, আলী মামুদ, তার কাছ থেকে বিভিন্ন শিকারের কাহিনী, বিভিন্ন গাছপালার কাহিনী, পশু পাখির কাহিনী এইসব শুনতেন, তন্ময় হয়ে যেতেন। মানে গল্প শুনতে ভীষণ ভালোবাসতেন। এমনকি বাড়ির যিনি রাজমিস্ত্রি মনিরুদ্দিন, তার কাছ থেকে বিভিন্ন শিকারের গল্প শুনতেন এবং বিভিন্ন কৌশল শিখেছিলেন, কিভাবে সাঁতার কাটা যায়, অনেকগুলো নারকেল ফলকে একসঙ্গে বেঁধে জলে কীভাবে সাঁতার কাটা যায়, বেড়া ধরার কৌশল, কীভাবে সহজে গাছে চড়া যায়, এই সব কৌশল তিনি শিখতেন। এবং বড় মামার সঙ্গে, বড় মামা প্রিয়নাথের সঙ্গে বিভিন্ন জায়গায় বেড়াতে যেতেন, খাল বিল নদী নালায়, বিভিন্ন সেই সূত্রে বিভিন্ন মানে পশু পাখি, বিভিন্ন পাখি পতঙ্গ, মানে বিভিন্ন নদীর অবস্থা সম্পর্কে সম্যক জ্ঞান তৈরি হয়। এবং সকালবেলা যখন ঘুম থেকে উঠতেন, মানে ঠিক ভোর ভোর, তখন বাবার কাছে শুনতেন কি না উপনিষদের শ্লোক শুনতেন। এবং আরেকটু সকাল হলে মা কি করতেন না ব্রহ্ম সঙ্গীত গাইতেন, সেই ব্রহ্ম সঙ্গীত শুনতেন। এইভাবেই তার ছেলেবেলা বড় হচ্ছে। যেহেতু বাবা ছিলেন শিক্ষক মহাশয়, বাড়িতে লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরিতে বিভিন্ন রকমের বই, কখনো বায়রন, কখনো পার্সি বিসি শেলি, কখনো ওয়ার্ডসওয়ার্থ, কখনো কালিদাস, কিংবা কখনো রামায়ণ মহাভারত, এইসবও তিনি পড়াশোনা করতেন। অত্যন্ত অল্প বয়স থেকে তিনি ইংরাজিতে গান এবং ইংরাজিতে বাংলাতে তিনি গান লিখতে শুরু করেছিলেন। এবং যেহেতু তাদের বাগান বাড়ি ছিল, 6 বিঘা জমির উপরে জীবনানন্দ দাশের বাড়ি ছিল, সেই জন্য অনেক লোকজন আসতো, সেখানে অনেক ফুলের গাছ ছিল, সেই ফুলের গাছের পরিচর্যা করতে জীবনানন্দ দাশ খুব ভালোবাসতেন এবং তার শখ ছিল পেন্সিল দিয়ে বিভিন্ন স্কেচ তৈরি করা। এই রকম একটা পরিবেশের মধ্য দিয়ে জীবনানন্দ দাশের বাল্যকাল গড়ে উঠছে। এরপর তোমাদের তাহলে এটা মুছে দিচ্ছি। এরপর 1908 সালে জীবনানন্দ দাশ বাবার সঙ্গে যাচ্ছেন স্কুলে ভর্তি হতে, 5ম শ্রেণীতে ব্রজমোহন স্কুল, ব্রজমোহন স্কুলে তিনি কিন্তু ক্লাস 5-এ ভর্তি হচ্ছেন। তারপরে এই ব্রজমোহন স্কুল থেকে 1915 সালে তিনি কিন্তু ম্যাট্রিক পাস করছেন। ম্যাট্রিক পাস করছেন করার পরে ওই ব্রজমোহন কলেজেই তিনি 1915 সালে ভর্তি হয়ে যাচ্ছেন আইএ, এবং আইএ পাস করছেন 1917 সালে। 1917 সালে আইএ পাস করছেন। এই 17 সালে আইএ পাস করার পরে কিন্তু তিনি সোজা চলে আসছেন কিন্তু কলকাতায়। 1917 সালেই তিনি ভর্তি হচ্ছেন প্রেসিডেন্সি কলেজে। প্রেসিডেন্সি কলেজে ভর্তি হচ্ছেন কি নিয়ে না, তিনি বিএ ভর্তি হচ্ছেন ইংরেজি অনার্স নিয়ে। 1919 সালে তিনি পাস করছেন কিন্তু ইংরেজি অনার্স, বিএ পাস করে গেলেন প্রেসিডেন্সি কলেজ থেকে। প্রেসিডেন্সি কলেজে পাস করার পরে 1919 সালে তিনি ভর্তি হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়। এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি ইংরাজিতে এমএ পাস করছেন 1921 সালে। এই সময় তিনি আইনও পড়ছিলেন ল কলেজে, কিন্তু আইন পরীক্ষা তিনি দেননি। 1921 সালে তিনি মাস্টার ডিগ্রি পাস করার পরে ইংরাজিতে, তার পরের বছরই প্রায় 6-7 মাস পরেই কলকাতার বিখ্যাত সিটি কলেজে তিনি সর্বকনিষ্ঠ অধ্যাপক রূপে যোগদান করেন। 1922 সাল থেকে 1928 সাল, এই 6 বছর তিনি সিটি কলেজে অধ্যাপনা করেন। এই 1928 সালে একটা ঘটনা কিংবা দুর্ঘটনা ঘটে গেল। সেটা কি না, 1928 সালেই জীবনানন্দ দাশকে সিটি কলেজ থেকে বহিষ্কার করা হলো। রটে গেল যে তিনি একটা কবিতা লিখেছেন, যে কবিতাটির নাম ক্যাম্পে। সেই কবিতাটি অশ্লীল, খুব বাজে, নোংরা, সেই জন্য তাকে বের করে দেওয়া হলো। এটা প্রচারিত হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছে, কিংবদন্তির মতন ছড়িয়ে আছে, কিন্তু আমি বলছি এই কথাটি সম্পূর্ণ মিথ্যা। কেননা তাহলে আমরা ইতিহাস দেখতে হবে আমাদেরকে। ইতিহাসে দেখতে পাচ্ছি আমরা 1932 সালে পরিচয় পত্রিকায় এই ক্যাম্পে কবিতাটি তিনি লিখেছিলেন।
তাহলে 1928 সালে সেই ক্যাম্পে লেখার অপরাধে কীভাবে বহিষ্কার করা হয়? আসলে এটা আদতে এটা সত্যি নয়। তাহলে সত্যটা কি? সত্যটা হলো 1928 সালে প্রায় 1000 ছেলের তারা কি করেন, সিটি কলেজ থেকে বেরিয়ে গিয়ে অন্য কলেজে ভর্তি হন একটা ধর্মীয় কারণে। সেই সময় কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় এত অধ্যাপকদের বেতন দেওয়া সম্ভব নয়, তাই কলেজ কর্তৃপক্ষ ছাঁটাই করেন জুনিয়র প্রফেসরদের। এবং তোমাদের আগেই বলেছি যে জীবনানন্দ দাশ যেহেতু সর্বকনিষ্ঠ ছিল, তার সঙ্গে আরও অনেকজনকে ছাঁটাই করা হলো এবং জীবন দাসকেও ছাঁটাই করা হলো। তিনি তখন ওখান থেকে চলে গেলেন, কলকাতা থেকে চলে গেলেন বাংলাদেশে। তখন খুলনা বাগেরহাট কলেজের একটি কলেজে তিনি যোগদান করলেন কিছুদিনের জন্য। কিন্তু ওখানকার চাকরি বেশি দিন ওনার ভালো লাগলো না। 3-4 মাস পরেই তিনি চলে এলেন ওখান থেকে, খুলনা বাগেরহাট থেকে প্রফুল্লচন্দ্র কলেজ থেকে তিনি চলে গেলেন সোজা দিল্লির রামজাস কলেজে অধ্যাপনা শুরু করলেন ইংরাজি সাহিত্যে। সেখানে 6 মাস অধ্যাপনা করার পর তিনি কলকাতায় ফিরে এলেন, কলকাতা থেকে বাংলাদেশ। তখন তার বিএড ঠিক হয়েছে, লাবণ্য গুপ্তের বলে এক মহিলার সঙ্গে তার বিএড ঠিক হয়েছে। তিনি বিবাহ করলেন। বিয়ের পরেই বিয়েটা খুব অনাড়ম্বরভাবে হয়েছিল। সেখানে কবির 2-1 বন্ধু ছিল, যেমন বুদ্ধদেব বসু, উনি অজিত কুমার ঘোষ সম্ভবত, না বুদ্ধদেব বসু ছিলেন নিশ্চিত আমি, অজিত কুমার দত্ত ছিলেন। তো বিয়েটা খুব অনাড়ম্বরভাবে হয়। বিয়ের কিছুদিনের মধ্যেই স্ত্রী ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন, লাবণ্য দেবী। সেই অসুস্থ স্ত্রীকে ফেলে রেখে কবি দিল্লিতে আর চাকরি করতে যাননি, চাকরি ছেড়ে দিলেন। এই সময় থেকেই কবির জীবনে নেমে এলো দুর্দশা। তখন প্রচণ্ড অর্থ সংকটের মধ্যে পড়লেন স্ত্রীকে নিয়ে। তখন তিনি কলকাতায় এসেছেন, বিভিন্ন চাকরির খোঁজ খবর করছেন, সবাইকে বলছেন আপনারা একটা চাকরি দেখে দিন না। ভেবে দেখো তোমরা, আমরা এখন বলি যে চাকরি পাওয়া কঠিন, তৎকালীন সমাজ ব্যবস্থায় ইংরাজিতে MA জীবনানন্দ দাশ সবাইকে বলছেন আপনারা আমাকে একটা চাকরি দেখে দিন না। কাকে বলছেন? বুদ্ধদেব বসুকে বলছেন আপনি তো দেশ বিদেশে পড়ান, আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিন না। সেখানে এখন চাকরি হচ্ছে না, তিনি ঠিক করলেন ছাতার বাঁটের ব্যবসা করব। এখনকার দিনের তো ছাতাগুলো সব ফোল্ডিং, তখনকার দিনের ছাতাগুলো ছিল লম্বা, তাতে একটা এরকম ব্যাঁকা মতো স্টিক থাকতো। তোমাদের আমি একটা এঁকে দেখাচ্ছি, এইরকম একটা স্টিক থাকতো, বাঁট থাকতো, ছাতার বাঁট, ছাতা এইভাবে তৈরি হতো। আমি যদি শিল্পীরা ছাতা এঁকে দেখাচ্ছি, এই যে বাঁটটা কাঠের হতো, এইটা তখন বিক্রি করার ব্যবসা করা শুরু করলেন। কিন্তু সেই ব্যবসা চললো না, বাতিল হয়ে গেল। তখন ঠিক করলেন যে লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ জীবন বিমার দালালি করবেন, সেটাও তিনি করতে পারলেন না। আসলে কবি মানুষ, তার চিন্তা ভাবনা অন্যরকম, কিন্তু অর্থনৈতিক কষ্টে পড়েছেন। তখন বাড়ি বাড়ি টিউশন করার চেষ্টা করছেন, কিছু সম্পাদনা করার চেষ্টা করছেন। তখন তো যারা কবিতা লেখেন তাদের নাম যশ একদমই নেই, বরং যারা উপন্যাস লেখে তাদের একটু চলে। সেই সময় বুদ্ধদেব বসুর স্ত্রী, তিনি একজন লেখিকা, প্রতিভা বসু, ওনার কাছে গিয়ে বলেন আচ্ছা কবিতা লিখলে ভালো চলে না, আচ্ছা উপন্যাস লিখলে কি বেশি টাকা পাওয়া যায়, তাহলে উপন্যাস লিখবো। তিনি তখন বলেন হ্যাঁ, কেন প্রতিভা দেবীও বসু একজন ঔপন্যাসিক, তিনিও উপন্যাস লিখছেন, সেই উপন্যাস বিক্রি হচ্ছে, তিনি তার বিনিময়ে প্রচুর পরিমাণে অর্থও পাচ্ছেন। তারপরে আমরা দেখব জীবনানন্দ দাশ চুপি 1930, 31, 32 সময় অনেক উপন্যাস লিখেছেন, কিন্তু সেগুলো কখনো প্রকাশ করেননি। কেন? তার কারণ তোমাদের আমি পরে বলবো। তখন তার এক বাল্যবন্ধু অরবিন্দু গুহ তাকে বলেন আচ্ছা অরবিন্দু, যদি আমি সিনেমায় গান লিখি কেমন হবে, ওখান থেকে কি ভালো পয়সা পাওয়া যাবে? তখন তিনি চিন্তা করলেন, চিন্তা করে বললেন হ্যাঁ, সিনেমায় গান লিখলে ভালো টাকা কড়ি পাওয়া যায়, কিন্তু তার জন্য তোমাকে যোগাযোগ করতে হবে তৎকালীন সমাজ ব্যবস্থার একটা বড় পরিচালক, ধাপুটে একটা ব্যক্তিত্ব, কবি প্রেমেন্দ্র মিত্রের সঙ্গে। কিন্তু কবি খুব লাজুক প্রকৃতির ছিলেন, এরকম বিরাট ব্যক্তিত্ববান মানুষের কাছে গিয়ে নিজের অভাবের কথা, দৈন্যতার কথা, কষ্টের কথা সেভাবে বলতে পারেননি, যেহেতু তিনি বন্ধুস্থানীয় ছিলেন না। বন্ধুমহলেও তিনি খুব কম কথা বলতেন। এই রকম অবস্থা চলেন প্রচণ্ড টানাপোড়েনের মধ্যে দীর্ঘ 5 বছর। এরই মধ্যে 1931 সালে তার প্রথম কন্যা সন্তান হয় মঞ্জুশ্রী। তখন ঠিক করেন 1935 সালে তিনি এখানে আর থাকবেন না, কলকাতায় চলে যাবেন। কোথায়? বাংলাদেশের বরিশালে যে কলেজে উনি আইএ পড়েছিলেন, অর্থাৎ ব্রজমোহন কলেজ, সেই কলেজে তিনি অধ্যাপনা শুরু করলেন। 1935 থেকে 1946 সাল পর্যন্ত টানা 11 বছর ওখানে অধ্যাপনা করেন। সেই সময় মোটামুটি সংসার সচ্ছল ছিল, অসুবিধা কিছু ছিল না, কিন্তু কবির মন চাইছিল না বাংলাদেশে থাকার জন্য। সেই জন্য 1937 সালে 2 বছর পরেই চিঠি লিখছেন প্রমোদ চৌধুরীকে, রবীন্দ্রনাথ ঠাকুরের জামাইকে,
যে আপনি একটা রিপন কলেজে আমাকে চাকরির ব্যবস্থা করে দেবেন। বন্ধু, কলকাতার বন্ধু অচিন্ত্য কুমার সেনগুপ্তকে চিঠি লিখে বলছেন, আমার কিছুই ভালো লাগছে না, মনে হয় সব কিছু ছেড়ে শুধু লিখে যেতে পারলেই ভালো হতো। ভীষণ মনোবেদনায় ভুগছেন। তোমাদের ক্রস রেফারেন্সে বলি, সেই সময় স্ত্রীর সঙ্গেও কিন্তু বনিবনা হচ্ছে না, নানা বিষয়ে মত পার্থক্য। তা সত্ত্বেও তিনি কি করছেন, সেখানে অধ্যাপনা করছেন। করতে করতে একসময় এমন বিরক্তি তৈরি হলো, আর ভালো লাগলো না। আসলে মানুষটা লিখতে চান কিছু, সেই পরিবেশ চাই। আর কলকাতা ছিল সংস্কৃতির পীঠস্থান, কলকাতায় না হলে সেই প্রতিভা বিকশিত হচ্ছে না। সেই জন্য তিনি দেশ ভাগের আগে 1947 সালে পাকাপাকিভাবে চলে এলেন কলকাতায়। কলকাতায় তখন ল্যান্সডাউন রোডে কবির ছোট ভাই অশোকানন্দ ছিলেন, তার বাড়িতে আশ্রয় নিলেন। তখন লেখালেখি করে, কিছু পত্রপত্রিকা করে, কিছু উনি টিউশনি করে কবির সংসার চলছিল। এই রকম একটা অবস্থার মধ্যে তখন তিনি আবার চাকরির চেষ্টা করতে শুরু করলেন। সেই সময় 1950 সালে তিনি চলে গেলেন খড়গপুর কলেজে। সেই কলেজে চাকরি করছিলেন, সেও কিছুদিন হলো। কিন্তু কলকাতা থেকে খড়গপুর অনেকটা দূর। সেই সময় অ্যালজাইনা রোগ তৈরি হলো ওনার স্ত্রী লাবণ্যগুপ্ত। সেই জন্য স্ত্রীর সেবা করার জন্য তিনি চাকরি ছেড়ে দিয়ে চলে এলেন। স্ত্রীকে সেবা শুশ্রূষা করলেন, চিকিৎসা করলেন, আস্তে আস্তে স্ত্রী সুস্থ হয়ে উঠলেন। সেই সময় তিনি আবার একটি বরিশাল কলেজে চাকরি পেলেন। যে কলেজটার নাম বিবেকানন্দ কলেজ বর্তমানে, সেই কলেজে চাকরি পেলেন। সেখানেও চাকরিটা বেশি দিন টিকলো না, স্থায়ী হলো না, চাকরি ছেড়ে দিলেন। তারপরে 1951 সালের পর থেকে আবার এভাবেই চলতে শুরু করলো সংসার। 1953 সালে এসে তিনি হাওড়া গার্লস কলেজে চাকরি পেলেন ইংরাজির অধ্যাপক রূপে। এবং এখানে তিনি যে কলিগ পেলেন, সহকর্মীরা পেলেন, অসম্ভব আন্তরিক। কবির একটা কাজের সুন্দর পরিবেশ পেলেন, সেই মন খুলে তিনি পড়াতে শুরু করলেন। এবং তিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মানে বিভাগীয় প্রধান হলেন। আর সেই সূত্রে তার বেতনও কিছুটা বাড়লো এবং আর্থিক সচ্ছলতা ফিরে এলো সংসারের মধ্যে। এবং শোনা গেছে অনেক জায়গায় অনেক কথা আছে, জীবনদাস ভালো পড়াতে পারতেন না, ভীষণ লাজুক ছিলেন। কিন্তু হাওড়া গার্লস কলেজের ছাত্রীদের স্মৃতিকথা থেকে জানা গেছে যে তিনি এত অসামান্য পড়াতেন, ছাত্রীরা মুগ্ধ হয়ে বসে থাকতেন মন্ত্রমুগ্ধের মতো। কখন 1 ঘন্টা 2 ঘন্টা পেরিয়ে গেছে বুঝতে পারতেন না। দারোয়ান এসে ঘন্টা বাজালে তখন তিনি টের পেতেন। এই রকম ছিল জীবনদাসের জীবন। তো 1954 সালে তিনি ল্যান্সডাউন রোডের কাছে, দেশপ্রিয় পার্কের কাছে সন্ধ্যেবেলা বেরিয়েছেন। প্রতিদিনই সন্ধ্যেবেলা একটু বেড়াতে পছন্দ করেন, একটু বেরোন। তো বেরিয়েছেন, সেই সময় অন্যমনস্কভাবে হাঁটছিলেন। তো পিছন থেকে ট্রাম এসে ঢ্যাং ঢ্যাং করে ঘন্টা বাজায়, কবি শুনতে পান না এবং তাকে ধাক্কা মারেন। মুখ থুবড়ে পড়ে যান ট্রাম লাইনের উপর। তার উপর দিয়ে ট্রাম চলে যায়, তার বুকের পাঁচড়া ভেঙে যায়, হাতের আকার হাড় ভেঙে যায়, পায়ের উড়ু ভেঙে যায়। স্থানীয়রা তাকে তুলে নিয়ে গিয়ে পণ্ডিত শম্ভুনাথ হাসপাতালে ভর্তি করেন। সেই সময় 1954 সালে বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায় নিজে এসে উদ্যোগ নিয়েছিলেন কবির চিকিৎসার জন্য, কিন্তু সমস্ত উদ্যোগকে বৃথা প্রমাণ করে 22 অক্টোবর 1954 সালে রাত্রি 11:35 শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমাদের ছেড়ে, পৃথিবী ছেড়ে চিরকালের মতো নীল নির্জনে বিলীন হয়ে যায় ন্যায় নীল নির্বাসন। এই ছিল কবি কর্মজীবন এবং শেষ জীবন পর্যন্ত। এই কর্মজীবন শেষ পরে আমরা তার অন্য একটা জীবনে প্রবেশ করব, সেই জীবনটাকে একটু আলোকপাত করার চেষ্টা করব। এবার যে জীবনটার কথা বলছিলাম, তাহলে তার কর্মজীবন আমরা দেখলাম। এবার তার সাহিত্য জীবন, তিনি কি কি লিখেছেন, কি কি কারণে তিনি গুরুত্বপূর্ণ, মানুষ, সভ্যতা, সমাজ তাকে মনে রেখেছে, সেই সাহিত্য জীবনের পরিচয় আমরা নেব। তিনি 19 বছর বয়সে, তার যখন 19 বছর বয়স, তখন এই বর্ষ আবাহন বলে একটি কবিতা লেখেন। এই কবিতাটা ব্রহ্মবাদী পত্রিকায় প্রকাশিত হয়েছিল, প্রথম জীবনানন্দ দাশের প্রকাশিত কবিতা। লিখেছিলেন তার অনেক আগে থেকে, অনেক, তোমাদের তো আগেই বলেছি, তিনি অনেক আগে থেকে ছোট ইংরাজিতে গান লিখতেন, বাংলায় গান লিখতেন। তারপরে 1927 সালে তিনি প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ করেন। এক নম্বর বলতে পারি আমরা এটাকে, এটা ঝরা পালক কাব্যগ্রন্থ 1927। এটা প্রথম কাব্যগ্রন্থ। সেই সময় 1927 সালে কাব্য কবিতা লেখা ভীষণ কঠিন ছিল। কেন না, রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটা কাব্য জগৎ তৈরি করেছিলেন বাংলা ভাষায়,
তার ফলে যেই কবিতা লিখতে আসেন সবার কবিতা রবীন্দ্রনাথের মতো হয়ে যায়। রবীন্দ্রনাথ আকাশ বাতাস পাহাড় পৃথিবী জল মাটি প্রেম বই ছাতা বইয়ের পোকা হেন কিছু বাকি নেই যে রবীন্দ্রনাথ তা নিয়ে লেখেননি। সেই জন্য রবীন্দ্রনাথের পরবর্তীকালের কবিরা যারা এলেন সবাই রবীন্দ্রনাথের মতো হতে চাইলেন, ভাবলেন যে এরকম করে লিখলেই কবিতা। সেই জন্য সবাই সেগুলো পড়ে বলতে এটা রবীন্দ্রনাথের মতো হয়েছে, অর্থাৎ মানুষের নিজস্বতা কই, সেটা নেই, হারিয়ে গেছে রবীন্দ্রনাথের চোরাবালিতে দুয়ে বহু কবি। সেই সময় জীবনানন্দ দাশ নিজস্ব কাব্য ভাষা খুঁজছেন। এই ঝরা পালকের মধ্যে রবীন্দ্রনাথের প্রভাব আছে। সেখানে তিনি বলছেন, কেউ যাহা জানে নাই কোনো এক বাণী আমি বহে আনি, আছে কি নতুন কিছুর প্রয়োজন তাই আমি আসিয়াছি। এর মধ্যেও রবীন্দ্রনাথের প্রভাব আছে। রবীন্দ্রনাথকে এই কাব্যটি লেখার পরে কবি পাঠিয়েছিলেন যে কবিতাটি কেমন, কাব্যগ্রন্থটি কেমন আপনি বলবেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন যে কাব্যগ্রন্থটি পড়ে আমি আনন্দ পেয়েছি। এরপরে 2 নম্বর তিনি দ্বিতীয় কাব্য প্রকাশ করলেন ধূসর পাণ্ডুলিপি। সালে এই কাব্যগ্রন্থটা বেরোল। এই কাব্যগ্রন্থ থেকেই জীবনানন্দ দাশ যে বাংলা ভাষার অন্যতম একটা শক্তিশালী সেরা শ্রেষ্ঠ কবি হতে চলেছে তার আভাস ইঙ্গিত পাওয়া গেল। তারই কিছুদিন পরে 1942 সালে লিখলেন বনলতা সেন। বনলতা সেন 1942 সাল। বনলতা সেন 1942। এই বনলতা সেনটি তোমরা যদিও খুব ছোট ক্লাস 9-এ পড়ো, তাও বলে রাখছি, বাংলা ভাষায় সর্বশ্রেষ্ঠ প্রেমের কবিতা বলতে গেলে প্রেমের কাব্যগ্রন্থ বনলতা সেন। জীবনানন্দ দাশ যদি আর কিছু না লিখতেন, শুধু এই একটি কবিতা লিখতেন বনলতা সেন, তাহলে জীবনানন্দ দাশের খ্যাতি একটুও কমতো না। এত অসামান্য একটা আউটস্ট্যান্ডিং কবিতা। এরপরে তিনি লেখেন মহাপৃথিবী। সালে। সালে লেখেন 7টি তারার তিমির। তারপরে 1954 সালে লিখেছেন, মাঝখানে প্রকাশ করেননি। 1957 সালে একটি কাব্যগ্রন্থ, তোমাদের বলেছি 1954 সালে কবি মারা গেছেন। তার মৃত্যুর 3 বছর পরে তার একটি বই প্রকাশিত হয়। সেই বইটির নাম রূপসী বাংলা। এই নামটি কবি দেননি, এটা নিয়ে আমি পরে আলোচনা করব। শুধু রূপসী বাংলা জেনে রাখো, একটি সনেট। তারপর 1961 সালে লেখেন বেলা অবেলা কালবেলা। তারপরেও লেখেননি, তখন তার লেখাগুলো প্রকাশিত হচ্ছে। তারপরে আরও অনেকগুলো কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, যেমন আলো পৃথিবী বলে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। আমরা সবাই জানি, বেশিরভাগ মানুষই জানে যে জীবনানন্দ দাশ কবি, কিন্তু এছাড়াও তার অনেক পরিচয় আছে। কি তার পরিচয়, চলো সেগুলো আমরা দেখার চেষ্টা করি। তিনি মৃত্যুর আগে এই কয়েকটি কাব্যগ্রন্থ যে কটা আমি লিখলাম এগুলো প্রকাশ করেছিলেন, আর বাকি লেখা কোনো প্রকাশিত হয়নি। মৃত্যুর পরে তার ট্রাঙ্ক ভর্তি প্রায় 300-350 পাণ্ডুলিপির খাতা পাওয়া গেছে। সেগুলো ধীরে ধীরে প্রকাশিত হয়েছে। তার মধ্যে ছিল 11টি অসম্ভব নতুন ধরনের একটা উপন্যাস, যেমন কারুবাসনা, যেমন মাল্যবান, যেমন সুতীর্থ, এই রকম কিছু উপন্যাস বেরিয়েছিল। প্রায় 100খানা গল্প লিখেছিলেন, যেমন জামরুল্লতা বলে একটি খুব ভালো গল্প, বেশি বয়সের ভালোবাসা বলে একটি গল্প, এরকম অনেক গল্প। প্রায় 100খানা গল্প লিখেছেন। এছাড়াও ছোট গল্প লিখেছেন। এছাড়াও তিনি 37খানা প্রবন্ধ লিখেছেন। যেমন কবিতার কথা, একটা অসামান্য প্রবন্ধ। বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে, প্রবন্ধের ইতিহাসে কবিতার কথা একটা মাইলস্টোন। কবিতা কেমন হওয়া উচিত, তিনি সেখানে বলেছেন সকলেই কবি নয়, কেউ কেউ কবি। সেখানে বলেছেন যে উপমাই কবিত্ব। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন কি প্রকাশই কবিত্ব, অর্থাৎ প্রকাশ করতে পারলেই কবি। জীবনানন্দ দাশ বলেছেন উপমা দিতে পারলেই কবি। কার সঙ্গে কার উপমা দেব? তা আমরা তার কাব্য কবিতা পড়ে দেখব যে অসংখ্য উপমা ছড়াছড়ি তার কবিতা কাব্যগ্রন্থের মধ্যে, কবিতার মধ্যে। এরপরে
কবিতার কথা তো লিখলেন, তারপর বাংলা কবিতার ভবিষ্যৎ, কবিতার শরীর ও আত্মা, কবিতার শরীর কেমন হবে, তার আত্মা কেমন হবে, এই নিয়ে অসংখ্য প্রবন্ধ লিখেছেন। শিক্ষা নিয়ে প্রবন্ধ লিখেছেন, শিক্ষা ও দীক্ষা, শিক্ষা দীক্ষা ও শিক্ষক। তিনি যেহেতু নিজেই শিক্ষক ছিলেন, তাই শিক্ষা নিয়ে তিনি অনেক ভাবনা চিন্তার কথা তিনি বলেছেন তার প্রবন্ধগুলিতে। এছাড়াও তিনি ইংরাজিতে 9টি প্রবন্ধ লিখেছেন, সেগুলো ধীরে ধীরে প্রকাশিত হয়েছে। তাহলে এই এত বৃহৎ একটা পরিমণ্ডলে উনি এত কিছু লেখালেখি করেছেন। আমি তো দেখছি যে উনি যখন বেঁচে ছিলেন উনি যা লিখেছেন তার 30% প্রকাশিত হয়েছে, আর 70% প্রকাশিত হয়নি। সেই 70%গুলি পরে প্রকাশিত হয়েছে মৃত্যুর পরে ধীরে ধীরে। এ তো তাহলে জীবনানন্দের সাহিত্য জীবন আমি বললাম তোমাদের, মোটামুটি একটা রূপরেখা পেলে। এবার জীবনানন্দ দাশ ব্যক্তি মানুষ কেমন ছিলেন, জীবনানন্দ দাশ সে সম্পর্কে আমাদের জানা দরকার। জীবনানন্দ দাশ খুব যে প্রাণচঞ্চল ছিলেন, প্রচণ্ড দামাল করা ছিলেন তা নয়। তিনি লাজুক ছিলেন, স্বল্পবাক ছিলেন, খুব কম কথা বলতেন, পরিমিত এবং যথাযথ। বেশি কথা বলতে পছন্দ করতেন না, নিজের কথা কাউকে বলতে বেশি ভালোবাসতেন না। তার বন্ধুবান্ধবও ছিল খুব সীমিত, এবং বেশিরভাগ বন্ধুবান্ধবকে বিভিন্ন চিঠিপত্র লিখেছেন। অচিন্ত্য কুমার সেনগুপ্তকে, তারপরে বুদ্ধদেব বসুকে, শৈলজানন্দ মুখোপাধ্যায়কে, প্রমথ চৌধুরীকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে বিভিন্ন চিঠি লিখেছেন, বিভিন্ন সূত্রে চিঠি লিখেছেন কাজের জন্য, তার কাব্য পড়ে কেমন লাগছে সেই জন্য। এবং তিনি একটা ঘটনা তোমাদের মনে পড়ছে বলছি। বুদ্ধদেব বসু একজন বিখ্যাত কবি এবং লেখক, তিনি কবিতা পত্রিকার সম্পাদক। কেমন ছিলেন জীবনানন্দ দাশ, একটা দুটো ঘটনার মধ্যে তোমরা বুঝতে পারবে। তো বুদ্ধদেব বসুর স্ত্রীর নাম প্রতিভা বসু। সেই প্রতিভা বসু তিনি একজন লেখিকা, খুব নামকরা লেখিকা সেই সময়। তো জীবনানন্দ দাশ বুদ্ধদেব বসুর বাড়িতে দেখা করতে যাচ্ছেন। তখন অলরেডি বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশের কবিতা পড়েছেন, খুব মুগ্ধ। তখন বাড়িটা এমনভাবে ছিল, একটি বাড়ির তার 3 দিকে ঘেরা, তো একদিকে খোলা একটি ঘর আর কি। সেই ঘরের এক কোণে জীবনানন্দ দাশ চুপ করে গিয়ে বসে আছেন। গেটটা সবসময় খোলা থাকতো, বুদ্ধদেব বসুর বাড়িতে লোক প্রায় লেগেই থাকতো, সারাক্ষণ লোক আসতো। তো সেই ঘরটার মধ্য দিয়ে প্রতিভা বসুকে রান্নাঘরে ঢুকতে হবে। তো প্রতিভা বসু যখন হঠাৎ করে ঢুকছেন, তখন দেখছেন ডান দিকে কে একজন বসে আছেন জবুথবু হয়ে। তখন তিনি বলেন, কে, কি ব্যাপার? প্রতিভা বসু বলছেন, তখন বলছেন যে উল্টো দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন, বুদ্ধদেব বাবু মুখের দিকে তাকাচ্ছেন না। বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি বুদ্ধদেব বাবুকে ডেকে দিচ্ছি। তো ডেকে দিলেন। বুদ্ধদেব বাবু তখন দেখলেন, ও জীবনানন্দ দাশ, তিনি চমকে গেছেন তার পছন্দের প্রিয় লেখককে দেখতে পেয়ে। তো তখন বুদ্ধদেব বসু বলছেন, শিগগির চা তৈরি করে আনো, কি খাবে বলো। তখন জীবনানন্দ দাশ শুধু পায়ের নোকের দিকে তাকিয়েছেন, সিমেন্টের দিকে তাকিয়েছেন। তখনও কিন্তু প্রতিভা বসুর সামনে দাঁড়িয়ে আছেন, পরিচয় করে দিচ্ছেন, কিন্তু তিনি তার মুখের দিকে তাকিয়ে কথা বলছেন না, এতটাই লাজুক। এমন নয় যে তিনি প্রচণ্ড অহংকারী। তখন বুদ্ধদেব বসুর স্ত্রী প্রতিভা বসু স্মৃতিচারণায় বলছেন যে বোধহয় কোনো নারীর সঙ্গেই তিনি মুখ তুলে ভালো করে কথা বলেন না। এটা তার প্রচণ্ড অহংকার তা না, তার একটা লাজুক লজ্জাশীল মানুষ ছিলেন জীবনানন্দ দাশ। নিজের কথা বলতে পারতেন না চট করে। তিনি যে এত কিছু বই, তোমাদের যে রূপসী বাংলা গানে কাব্যগ্রন্থটা পাঠত, মানে কাব্যগ্রন্থের একটা যে কবিতা আকাশের রাত্রি তারা পাঠত, এই কবিতাটি তিনি কাব্যগ্রন্থটি লিখে চুপি চুপি লুকিয়ে রেখেছিলেন, কাউকে দেখাননি। কোনো পরিচিত লোক তো দূরস্থ, ঘনিষ্ঠ কোনো বন্ধুকেও তিনি দেখাননি। ভাবছেন 1932 সালে এগুলো লিখছি, পরাধীন দেশ, লোকে কি ভাববে, লোকে কি পড়বে, এগুলো কি আদৌ ভালো কবিতা হবে? নানা চিন্তায়, দুশ্চিন্তায়, লজ্জায় তিনি ওগুলোকে লুকিয়ে রেখেছিলেন, সব কিছু প্রকাশ করতে চাননি, কারণ ওগুলো ওনার একান্ত ব্যক্তিগত ছিল। তো তখন বুদ্ধদেব বসুর স্ত্রী স্মৃতিচারণায় বলছেন, আমার সঙ্গে জীবনানন্দ দাশের 4 বার দেখা হয়েছিল, কিন্তু ওই প্রতিবারই আমার মুখের দিকে কোনোদিন তাকিয়ে উনি কথা বলেননি। শেষবার যখন দেখা হয়েছিল ওই শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে দেখতে গিয়েছিলেন, যখন উনি অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, তখনও তিনি ওই শেষবারের জন্য একবার চোখ মুখের দিকে তাকিয়ে ইশারা করেছিলেন যে বসতে। তখন বুদ্ধবাবু বলে হাতটা নাড়াচ্ছিলেন, তখন সেই মুহূর্তেই চলে আসে তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়, তখন ওনারা চলে আসেন। তাহলে বুঝতে পারছো যে জীবনানন্দ দাশ কীরকম প্রকৃতির লাজুক ছিলেন। এবং তিনি লিখতেন খুব প্রচার করার জন্য, তারা লুকিয়ে রাখতেন। খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধব চাপাচাপি করলে তবে একটা দুটো দেখাতেন। বুদ্ধদেব বসু প্রথম জীবনানন্দ দাশের কবিতাকে বুঝতে পারেন। তখন তার কবিতা তিনি হাতে লিখে বিভিন্ন জায়গায় প্রকাশ দিতেন পাঠকদের। পাঠকরা সেগুলো পড়ে মনে করতেন, এইটা না এই জীবন দাস বলে কেউ নয়,
আসলে এটা বুদ্ধদেব বসু, ওনার পত্রিকায় কেউ লিখছেন না, সেই জন্য উনিই কবিতা লিখে বিভিন্ন লোকের নাম দিয়ে উনি সেগুলো ছাপিয়ে বিক্রি করছেন। একসময় তো প্রতিভা দেবী প্রতিভা বসু তিনিও ভাবতেন যে জীবনানন্দ দাশ আসলে বুদ্ধদেব বসুর ছদ্মনাম। তাহলে বুঝতে পারছো কীরকম মজার ব্যাপার। তো কিন্তু পরবর্তীকালে বুদ্ধদেব বসু বলেন না, আগামী দিনে জীবনানন্দ দাসই বাংলা ভাষার অন্যতম সর্বশ্রেষ্ঠ শক্তিশালী কবি হয়ে উঠবেন। তার কবিতাগুলো প্রকাশের জন্য বুদ্ধদেব বসু বিভিন্ন ধরে ধরে প্রকাশকের বাড়িতে বাড়িতে গেছেন, দোকানে দোকানে গিয়ে বুঝিয়েছেন যে এটা অসামান্য কবিতা, আর নেই, আপনারা এটাকে প্রকাশ করুন। কিন্তু সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। প্রকাশকরা জানিয়েছেন এটা একটা কবিতা, এই কবিতা কেউ পড়বে, এর ভাষা কেউ কিনবে, কখনোই সম্ভব নয়। নমস্কার। বুদ্ধদেব বসু মন খারাপ করে ফিরে এসেছেন, প্রতিভা দেবীর সঙ্গে আলোচনা করেছেন, প্রতিভা দেবীর হাতের জিনিসপত্র সেগুলোকে বিক্রি করে দিয়ে তখন বুদ্ধদেব বসু কবিতা ভবন বলে একটি প্রকাশনা সংস্থার মালিক হন, এবং সেই প্রকাশনা সংস্থার মধ্য দিয়ে জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এতটাই ভালোবাসতেন জীবনানন্দ দাশকে বুদ্ধদেব বসু। আজকে যে আমরা জীবনানন্দ দাশকে পেয়েছি, তার একটা অন্যতম বড় ভূমিকা নিয়েছিলেন তার প্রতিভা বিকাশের ক্ষেত্রে বন্ধুরূপে বুদ্ধদেব বসু। এই ছিল তার সামগ্রিক জীবন। আজকে এই জীবনটা বললাম। কবির নাম দেখো জীবনানন্দ দাশ, মনে পড়ছে এই মানুষটির জীবনে কিন্তু কোনো আনন্দ ছিল না, এই নামটাই যেন তার কাছে হাস্যকর হয়ে উঠেছিল। না তিনি স্ত্রীর সঙ্গে বনিবানা, নিয়মিত রোজ প্রায় অশান্তি, একটু দাম্পত্য জীবনে শান্তি ছিল না, অর্থনৈতিক সমস্যায় দিনের পর দিন ভুগেছেন, জিওল মাছের মতন জিয়ে জিয়ে মরেছেন টাকা পয়সার জন্য, সহযোগিতার হাত পাননি, খুব কম পেয়েছেন। তার দীর্ঘদিন চাপ ছিল, মানসিক চাপ, সেই চাপ থেকে রক্তচাপ এসেছে, ডায়াবেটিস এসেছে, ভুগেছেন হীনমন্যতায়, যন্ত্রণার জলছবি হয়ে গেছেন তিনি নিজে জ্বলেছেন, পুড়েছেন, বিনিময়ে আমাদের আলো দিয়েছেন, আমাদের সুঘ্রাণ দিয়েছেন, সুগন্ধ দিয়েছেন। এরই নাম জীবনানন্দ দাশ। আধুনিক জীবনের জীবন্ততম নাম জীবনানন্দ দাশ। আজকে এই পর্যন্তই বললাম, আজকের ক্লাস এখানেই শেষ করলাম। পরের দিন আমরা রূপসী বাংলা কবিতা নিয়ে, কাব্যগ্রন্থ নিয়ে এবং সরাসরি কবিতার ব্যাখ্যা বিশ্লেষণে আসবো। আজকে ডে 1, ডে 2তে আমি কিন্তু কবিতার ব্যাখ্যা বিশ্লেষণ করব। ততক্ষণ তোমরা অপেক্ষায় থাকো।